কিন্তু উপাচার্য হওয়া তার পক্ষে সম্ভব হতো না। দিলরুবা খানম এই ম্যান্দামারা মানুষটির সাজ পোশাকের বহর দেখে সকলের কাছে তাকে দর্জির দোকানের ডামি বলে বেড়াতে আরম্ভ করেছেন। এই মহিলা, যিনি বলতে গেলে একেবারে অবজ্ঞা অবস্থা থেকে তাকে উপাচার্যের চেয়ারটিতে হাতে ধরে বসিয়ে দিয়েছেন, তার মতামতের নিশ্চয়ই মূল্য আছে। এদিকে নুরুন্নাহার বানু ভিন্ন রকম উৎপাত শুরু করে দিয়েছেন। উপাচার্য ভবনে পা দেয়া মাত্রই এমন সব কাজ করতে লাগলেন এবং এমন সব মন্তব্য ছুড়তে থাকলেন, পদে পদে আবু জুনায়েদকে নাকাল হতে হচ্ছিল। সকালবেলা উপাচার্য ভবনে প্রবেশ করেছেন। সেই বিকেলেই ড্রয়িং রুমে কয়েকজন জুনিয়র শিক্ষককে নিয়ে চা খেতে বসেছেন। এই সময়টিতে একজন জুনিয়র শিক্ষককে ডেকে মন্তব্য করে বসলেন, আচ্ছা, ওই বাড়িটার ছাদ অত উঁচু করা কি ঠিক হয়েছে? আর দেয়ালগুলো তো পুরু কেন? অনর্থক অনেক টাকার বাজে খরচ করা হয়েছে। অনায়াসে দোতলা বানানো যেত। দেখুন না দেয়ালগুলো কীরকম পুরু। একটু কম পুরু করে বানালে 3টে বাড়ি বানানো যেত। একজন মাঝবয়সী শিক্ষক নুরুন্নাহার বানুকে বুঝিয়ে দিতে চেষ্টা করলেন, বেগম সাহেবা, এটা এক ধরনের বাড়ির নির্মাণ পদ্ধতি। এটাকে গথিক বলা হয়। এই ধরনের বাড়িগুলো এরকমই হয়ে থাকে। নুরুন্নাহার বানু মনে করলেন শিক্ষকটি সকলের সামনে তাকে হেয় করার জন্য গথিক ধাঁচের কথা বলেছেন। তিনি মনে করলেন এটা এক ধরনের অপমান। তিনি জবাব দিলেন, আপনি কি মনে করেন আমি দালান কোঠার কিছুই বুঝি না? আমার আব্বা সারা জীবন ঠিকাদারি করেছেন। এখন আমার ভাই সিএনবি, হাউজিং কর্পোরেশন এবং রোডস অ্যান্ড হাইওয়েজের ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর। আমাকে আপনার বাড়ি চেনাতে হবে না। জবাব শুনে সকলকে চুপ করে যেতে হলো। তারপরে কথার গতি কোন দিকে যেত বলা যায় না। 4 জন ডিন গৃহপ্রবেশ উপলক্ষে তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানাতে এলেন। ওনারা সকলের ডোরাকাটা দলের সমর্থক। আগে যদি তাদের জানা থাকতো আবু জুনায়েদ মিয়া তাদের কাঁধের উপর পা রেখে উপাচার্য হয়ে বসবেন এবং তাদের ফুলের তোড়া দিয়ে তাকে অভিনন্দন জানাতে হবে, তাহলে কাঁচা বাজার থেকে ফেরার পথে তাকে খুন করে লাশ গুম করে ফেলতে ইতস্তত করতেন না। যা হোক, প্রবীণ শিক্ষকদের আগমনে পরিবেশ আবার হালকা হয়ে এলো। সন্ধ্যাবেলা বেয়ারারা সবগুলো কক্ষের আলো জ্বালিয়ে দিয়েছে। পয়লা নুরুন্নাহার ভাবলেন, অত আলোর কি দরকার, বেহুদা মোটা বিল আসবে। নিজের হাতে নিভিয়ে দিতে গিয়ে থেমে গেলেন। জ্বলুক, বাতি জ্বলুক, তাদের তো আর বিল দিতে হবে না। বাতি জ্বালাবার পর তার চোখে একটা নতুন জিনিস ধরা পড়ল। উপাচার্য ভবনের রুমগুলো সত্যি প্রকাণ্ড। আবু জুনায়েদের ঘাড়ে ঠেলা দিয়ে বললেন, দেখেছ কত বড় এক একটা রুম? ফুটবল নিয়ে এসো, সারাদিন ঘরের মধ্যে ফুটবল খেলবে। টুটুল তাদের নাতি। কথাটা নুরুন্নাহারের মনে ভীষণ ধরে গেল। স্বামী স্ত্রী দুজন ঠিক করলেন রেবাকে তার বর এবং টুটুল সহ এসে কিছুদিন থেকে যাওয়ার জন্য একটা খবর দেওয়া হবে। প্রস্তাবটি শুনে নুরুন্নাহার বানু উৎফুল্ল হয়ে উঠলেন। এতদিনে তার প্রাণপ্রিয় নাতিটির হেসে খেলে বেড়াবার একটা ব্যবস্থা হলো। তারপর আবু জুনায়েদ এবং নুরুন্নাহার বেডরুমে গিয়ে ঢুকলেন। মেহগনি কাঠের কারুকার্য করা খাট দেখে নুরুন্নাহার বানুর খুশিতে একেবারে ফেটে পড়ার অবস্থা। দেখেছো দেখেছো কত বড় খাট, আর কি সুন্দর। তারপর গলা একটা কৃত্রিম বিষণ্ণতা সৃষ্টি করে বললেন, কিন্তু মুশকিলের কথা কি হলো জানো? এই এত বড় খাটে ঘুমালে আমি অন্ধকারে তোমাকে খুঁজে বের করতে পারবো না। নুরুন্নাহার বানুর জবাব দিতে গিয়ে আবু জুনায়েদ একটা বেফাস কথা বলে ফেললেন, খুঁজে পেয়েও লাভ কি, তোমার কি আছে? কথাটি মুখ থেকে কেমন করে বেরিয়ে এলো জুনায়েদ টেরও পাননি। নুরুন্নাহার বানু সাপিনীর মতো উদ্যত ফনা তুলে চিৎকার করে জিজ্ঞেস করলেন, কি বললে তুমি? আবু জুনায়েদ বুঝতে পারলেন ভারী অন্যায় করেছেন। এখন বুঝিয়ে ঠান্ডা করতে গেলে হিতে বিপরীত হবে। তিনি তাড়াতাড়ি বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে গেলেন এবং বেয়ারাকে বললেন, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। ড্রাইভার গাড়ি বের করলে তিনি আপাতত পালিয়ে বাঁচলেন। নুরুন্নাহার বানু কিছুক্ষণ স্থানুর মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। এই প্রথম অনুভব করলেন আবু জুনায়েদের জিহ্বায় অতি অল্প সময়ে শান পড়তে আরম্ভ করেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে আয়নার দিকে তাকালেন। নিজের ছবি দেখে ঘুষি মেরে আয়নাটা ভেঙে ফেলার ইচ্ছা হচ্ছিল। এই সময় ড্রয়িং রুমে টেলিফোনটা বেজে যাচ্ছিল। তাড়াতাড়ি নুরুন্নাহার বানু টেলিফোনটা ধরে জিজ্ঞেস করলেন, হ্যালো, কে কথা বলছেন? ওপার থেকে নারী কণ্ঠের আওয়াজ ভেসে এলো, ভিসি স্যার আছেন? না, নেই। খুব ভারী এবং গম্ভীর কণ্ঠে জবাব দিলেন নুরুন্নাহার বানু। কবে পাওয়া যাবে? কেন, আপনার কি দরকার? আমি তার ডিপার্টমেন্টের একজন কলিগ, একটু কথা ছিল। ওপার থেকে জবাব এলো, কি নাম আপনার? আমার নাম দিলরুবা খানম। নামটি শোনা মাত্র নুরুন্নাহার বানু টেলিফোনে চিৎকার করে উঠলেন, আমার স্বামীর সঙ্গে আপনি রাতের বেলা কি কথা বলতে চান? শুনুন দিলরুবা খানম, আমি আপনাকে চিনি। ঘাড় মটকানোর মতো অনেক যুবক পুরুষ এই বিশ্ববিদ্যালয়ে ঘুরে বেড়াচ্ছে,
তাদের কারো একজনের ঘাড়ে বসুন। আমার সংসারটি এমন সর্বনাশ করবেন না। আর কথা নয়, টেলিফোন রাখলাম। উপাচার্য ভবনের প্রথম রাতটি আবু জুনায়েদের জন্য ছিল অগ্নি পরীক্ষার রাত। রাত 10টার দিকে বাইরে থেকে ফিরে এসে দেখেন ঢাকা দেয়া ভাত তরকারি পড়ে আছে। নুরুন্নাহার বানু ছুঁয়েও দেখেননি। আবু জুনায়েদের বুকটা কেঁপে গেল। সরাসরি বেডরুমে প্রবেশ করতে সাহস হল না। তিনি বাদিকে বাঁক ঘুরে মেয়ের ঘরে গেলেন। জিজ্ঞেস করলেন, তুমি খেয়েছো দিলু? হ্যাঁ বাবা, কবে? মেয়ে জবাব দিল। তোমার মা খায়নি কেন বলতে পারো? অসুখ বিসুখ করেনি তো? আব্বা, মেজাজ খারাপ করাটাই মার স্বভাব। কি হয়েছে আমি বলতে পারবো না। এসব তোমাদের ব্যাপার, তোমরা দেখবে। আমাকে টানতে চেষ্টা করছো কেন? আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমোবো। অগত্যা আবু জুনায়েদকে বেডরুমে প্রবেশ করতে হলো। দেখেন নুরুন্নাহার বানু মেহগনি কাঠের অপূর্ব কারুকার্যময় খাটে বাঁকা হয়ে শুয়ে আছেন। তিনি কপালে হাত দিলেন। জর্জারি কিছু নয়, অসুখটা অন্য জায়গায়। তিনি আস্তে আস্তে নুরুন্নাহার বানুর শরীরে হাত বুলিয়ে ডাকতে লাগলেন। এই উঠো, খাবার পড়ে আছে। অনেক রাত এখন, সারাদিন তো কম ধকল যায়নি। নুরুন্নাহার বানু কোনো সাড়া শব্দ করলেন না। যেমন ছিলেন তেমনি শুয়ে রইলেন। আবু জুনায়েদ আরও একটু জোরে ঠেলা দিয়ে তাকে জাগিয়ে তোলার জন্য ডাকাডাকি করতে লাগলেন। নুরুন্নাহার বানু এবার হাওমাও করে কেঁদে বিছানার উপর উঠে বসলেন। তারপর চিৎকার করে বলতে লাগলেন, আমার আব্বা তোমাকে পড়ার খরচ না জোগালে আজ তুমি কোথায় থাকতে? আব্বা, নিজের কারি টাকা খরচ করে ওরকম একজন ছোট লোকের কাছে তোমার আদরের মেয়েকে তুলে দেওয়ার বদলে তাকে খুন করে ফেললে না কেন? তোমার কাছে হাত পাতা মেনি বেড়ালটির সাহস কত দূর বেড়েছে আর ঘাড় কতটা মোটা হয়েছে তুমি নিজের চোখে দেখে যাও। আজ সে আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে বেড়ায়, রাতের বেলা গাড়ি করে তার মেয়ে মানুষদের নিয়ে ঘুরে বেড়ায়। তোমার ছোট মেয়ের কপালে আল্লাহ কী দুঃখ লিখেছে দেখে যাও। আবু জুনায়েদ তার মুখে হাত চাপা দিয়ে বললেন, একটু ঠান্ডা হও, এসব আবুল তাবুল কি বলছো? নুরুন্নাহার বানু হাতটা মুখ থেকে সরিয়ে দিয়ে আরও জোরে চিৎকার করে বললেন, আমি ঠান্ডা হলে তোমার খুব আনন্দ হয় তাই না? আমি হাটে হাড়ি ভেঙে দেব, আমার আম্মাকে ভাইকে ডাকবো, তোমার মেয়ে জামাই সবাইকে খবর দিয়ে এনে সকলের সামনে প্রমাণ করব রাতের বেলা তুমি ওই কসবি দিলরুবার সঙ্গে কোথায় কোথায় মজা করতে যাও। ঘরে মেয়ে আছে, মাগির সে কথাটাও মাথায় আসেনি। টেলিফোন করে বলবে স্যারকে চাই। আবু জুনায়েদ নুরুন্নাহার বানুর মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, দেখো এসব কথা তুমি মন থেকে বানিয়ে বানিয়ে বলছো। আমি গাড়ি করে তোমার ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম, তুমি টেলিফোন করে দেখো। ধার্মিক সাজার চেষ্টা করবে না, তোমাকে আমি হাড়ে হাড়ে চিনেছি। কতদিন থেকে ওই কসবির সঙ্গে তোমার লীলা চলছে? কার কথা বলছো? আমি কোনো মহিলাকে চিনি না, কারোর সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই। এবার নুরুন্নাহার বানু আবু জুনায়েদের চোখে চোখ রেখে বললেন, তুমি বলতে চাও তোমার সঙ্গে দিলরুবা খানমের গোপন পীড়িত নেই? ছি ছি, কি বলছো তুমি? চুপ করো, দারোয়ান বেয়ারা শুনলে কি বলবে? নুরুন্নাহার বানু কণ্ঠস্বর আরও বাড়িয়ে বললেন, আমি সকলকে ডেকে শোনাবো ওই মাগি দিলরুবা টেলিফোনে আকুপাকু করে কেন বলল স্যারকে চাই। এত রাতে স্যারকে চাই কেন? নুরুন্নাহার মুখের একটা ভঙ্গি করলেন। আবু জুনায়েদ এবার উপলব্ধি করতে পারলেন তার দুর্ভোগের এই সবে শুরু। নুরুন্নাহার বানু কাটা কলা গাছের মতো ধপ করে বিছানায় পড়ে হাঁপুস হুপুস করে কাঁদতে লাগলেন। তাদের চিৎকার সহ্য করতে না পেরে পাশের ঘর থেকে মেয়েটি বেরিয়ে এসে বলল, আব্বা আম্মা, আধারাতে তোমরা এসব কী শুরু করে দিয়েছ? সব কথা সব লোকজন শুনছে, কাল থেকে পাড়ায় মুখ দেখানোর উপায় থাকবে না। সে বাতি নিভিয়ে দিয়ে নিজের ঘরে চলে গেল। পরের দিন ভোর হওয়ার অনেক আগেই নুরুন্নাহার বানুর ঘুম ভেঙে গেল। আসলে সারা রাত তিনি দু চোখের পাতা এক করতে পারেননি। তার বুকের ভেতরটা জ্বলেছে। এবার থেকে তার পরাজয়ের পালা শুরু হলো। তার স্বামীর পদোন্নতি হওয়ার সংবাদ শোনার পর থেকে সকলের কাছে বলে বেড়াচ্ছিলেন তার ভাগ্যেই আবু জুনায়েদের জীবনের মোড় ঘুরে গেছে। সে কথা মনে হয় এখন নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করল। মোল্লা আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিছানা থেকে উঠে পড়লেন। আবু জুনায়েদ বাম কাত হয়ে শুয়ে আছেন, তার নাক ডাকছে। নুরুন্নাহার বানু মনে করতে থাকলেন ওই মানুষটাই তার সারা জীবনের সমস্ত দুর্ভাগ্যের কারণ। মশারির বাইরে এসে স্পঞ্জে পা ঢুকিয়ে দাঁড়াতে গিয়ে অনুভব করলেন তিনি ভীষণ ক্ষুধার্ত। তক্ষুনি মনে পড়ে গেল গত রাতে তিনি কিছু মুখে তোলেননি। ডাইনিং রুমে এসে দেখেন গত রাতের ঢাকা দেয়া খাবার তেমনি পড়ে আছে। তিনি বাথরুমে গিয়ে মুখ হাতে পানি দিয়ে খেতে বসে গেলেন। ক্ষুধাটা পেটের ভেতর হুঙ্কার তুলছিল, তাই বাসি ভাতে আটকাল না। ঢকঢক পানি খেয়ে নিয়ে কিচেনে ঢুকে এক কাপ চা করে আস্তে আস্তে খেতে লাগলেন। চা খাওয়া হয়ে গেলে তিনি হুড়কো খুলে বাইরে চলে এলেন। অল্প অল্প শীত করছিল,
তাই একটা হালকা চাদর পরে নিয়েছিলেন।